দর্শক, আমি মাহফুজ মিশু স্বাগত জানাচ্ছি আপনাকে যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আমরা কথা বলি দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। আপনারা জানেন সংসদে বাজেট অধিবেশন চলছে, অর্থ বিল পাস হবে তার পরদিন অর্থাৎ পরশুদিন চূড়ান্ত বাজেট পাস হওয়ার কথা। সে বাজেট অধিবেশনে জমে উঠেছে নানা ইস্যুতে, বিশেষ করে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির যে রিপোর্ট, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে, সেটির রেফারেন্স টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে সেই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সাথে জুলাই সনদে কেন বিএনপি সই করেছেন সেই ব্যাখ্যা তিনি পার্লামেন্টেও দিয়েছেন। এসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক। ডক্টর রফিক, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর রাকিব আল হাসান, তিনি ইউথ লিডার এবং রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর রাকিব, আপনাকেও স্বাগত এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জয়েন করবেন ব্যারিস্টার আরমামুল রাসেল। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমি রাকিব আল হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ইন্টেরিম আমলে সর্বোচ্চ দুর্নীতির একটি তথ্য, এটি আসলে সর্বোচ্চ দুর্নীতি মানে টোটাল দুর্নীতি বেশি না, বছর ভিত্তিক হিসেবে সম্ভবত পার্সেন্টেজ বা সময়সীমার ক্ষেত্রে। এখন ইন্টেরিম সরকারের প্রেক্ষাপট খুব ভালো জানেন, এই ইতিহাসের এখনো 2 বছর পরিপূর্ণ হয়নি। ফলে সেই সময়ের যারা উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্রদের ভিতর থেকে 3 জন উপদেষ্টা ছিলেন যারা এই জুলাই গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যোদ্ধা, যারা নির্যাতিত হয়েছেন, যারা মানুষকে রাজপথে নামতে উৎসাহিত করেছিলেন, এমনকি নিশ্চিত করেছিলেন। ফলে এটা একটা বড় ঘটনা। সেই সরকারের সময়ে এই দুর্নীতি হলো এবং সেই সরকারেরই একটা যে নির্বাচন, তার ফসল বিএনপি, সেই বিএনপির অন্যতম প্রধান নেতা সালাউদ্দিন আহমেদ আজকে সংসদে এই দুর্নীতি নিয়ে কথা বললেন, বিচারের দাবি করলেন। ফলে আপনার বিশ্লেষণ কি, এই দুর্নীতি নিয়ে সত্যি সত্যি এই সরকার অনুসন্ধান করবে, নাকি ধরেন আপনার বিষয়টা খানিকটা এরকম, মানে এক কলিগ বলছিলেন যে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন আওয়ামী লীগ এসে কি ডক্টর ফখরুদ্দিন বা জেনারেল মঈনের বিচার করেছিল, ফলে ইনারাও নাকি করবে না। মিশু, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। অনেকদিন পর যমুনা টিভিতে আসলাম, যমুনা টিভির দর্শকদেরকেও সালাম এবং শুভেচ্ছা। যাই হোক, দেখুন, এসে আপনার কন্টেস্টটাকে মিলাতে হবে। কন্টেস্ট হচ্ছে কি 2007-এর যে 111 গভর্নমেন্ট, সেই 111 গভর্নমেন্টের সাথে কিন্তু এই সরকারের অনেক পার্থক্য রয়েছে। দুটো গভর্নমেন্ট কিন্তু সেম না। আপনার 111 গভর্নমেন্ট একটা উদ্ভূত একটা পরিস্থিতি যদি বলেন, সেখানে অনেক জিও পলিটিক্যাল অনেক সমীকরণের মাধ্যমে যখন যারা এসেছিল, এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম তারা একটা সময় পর তারা এটা মেনে নিয়েছিল যে ক্ষমতা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করার জন্য তারা আসলে ক্ষমতা এসেছিল। এবং তার পরবর্তী যদি আপনি দেখেন, তাদের বেশিরভাগ উপদেষ্টারাই কিন্তু বাংলাদেশ থেকে এক্সিট নিয়ে চলে গেছে, তারা কখনো বাংলাদেশে আসেননি। আর এই সরকার আমরা দেখেন, আজকেও আমি গতকালও দেখলাম ডক্টর ইউনূস সাভারে তিনি একটা প্রোগ্রাম তিনি অ্যাটেন্ড করতেছেন। অন্যান্য উপদেষ্টার কিছু উপদেষ্টা এখন টিভি টকশোতেও আসতেছেন, পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছেন, সব জায়গায়। তো ওইটার মৌলিক পার্থক্য এখানে রয়েছে, একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন ইন্টেরিয়ম টাইমে যে দুর্নীতির কথা আপনি বলছিলেন, শুধু তাই না, টিআইবি কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে ঘুষের সবচেয়ে 12,000 কোটি টাকা একটা ঘুষের লেনদেন। এর বাইরে সুইস ব্যাংকে 41% টাকা জমা হয়েছে, বাংলাদেশিদের জন্য বৃদ্ধি পেয়েছে। তো এই জাতীয় জিনিসগুলো, এবং শুধু তাই না, আপনি যদি এর আগে হামের ইস্যুটাও দেখেন, সিরিয়াস একটা ইস্যু ছিল যেখানে তাদের গাফলতি ছিল, এবং এটা নিয়ে আমরা টিভি টকশোতে অনেকদিন সোচ্চার ছিলাম, ভয়েস রেজ করেছিলাম যে অন্তত এটা যেন সঠিক তদন্ত করা হয়, কারণ 700-র মতো শিশু মারা গিয়েছে এবং এই মৃত্যুগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, বা এগুলো সঠিক তদন্ত অন্তত রাষ্ট্রের করা উচিত, রাষ্ট্রের দায়ভারটা নেওয়া উচিত। তো এই পরিপ্রেক্ষিতে সব কিছু মিলেই কিন্তু সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে দুর্নীতির তারা ব্যাপারটি তদন্ত করবে। এবং এর বাইরেও আপনি যদি দেখেন, এই সরকার আসার পরবর্তী সময় থেকে এবং এই এখন যে বাজেটটি চলছে, সরকার কিন্তু দুর্নীতির ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, এবং দলীয় যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসতেছে সেটার ব্যাপারেও সরকার কিন্তু খুব বোল্ড মুভে যাচ্ছে। এবং কেউ যদি মনে হচ্ছে যে সরকারের নীতির সাথে আপোষ করতেছে না, বা আপোষ করতেছে এবং সরকারের নীতির মতো চলতেছে না, আপনি দেখেন অনেক ইভেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি যখন ইউনিয়নের নাম চেঞ্জ করলেন, পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর আবার এটাকে চেঞ্জ করার জন্য বলছেন। তো প্রত্যেকটি বিষয় কিন্তু সরকার অ্যাড্রেস করছে। এবং সম্প্রতি আমি দেখলাম নারায়ণগঞ্জ 3-এর এক এমপির ছেলে, সেও ওরকম চাঁদাবাজিতে যুক্ত, তাকেও ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হচ্ছে, অ্যাকশন নেওয়ার জন্য। তো সরকার এসব ব্যাপারে খুব আন্তরিক সিরিয়াস। এবং এর বাইরেও আমরা সরকার কাছে এটাও আহ্বান করব যে ইন্টেরিয়ম টাইমের ইলেকশনের ঠিক 3 দিন আগে যে মার্কিন যে চুক্তিটি হলো, সেই চুক্তিটিও অলরেডি স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বলেছেন যে সংসদে আলোচনা হওয়া উচিত। উনি এটা ভয়েস রেজ করেছিলেন, যদিও আমরা
এনসিপি এবং জামাতের পক্ষ থেকে ওই ভয়েস রেজ করতে দেখিনি, কিন্তু আমরা মনে করি যে একই সাথে এটারও সংসদে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। এবং আমি মনে করি সব কিছু সরকার এগুলো ব্যাপারে খুবই সিরিয়াস এবং সরকারের এখানে আপনি সুস্পষ্ট মনে করেন এই দুর্নীতি নিয়ে সরকার তদন্ত করবে? আমি আশা করি, কারণ না হলে সরকার এগুলো বলার জন্য বলতো না। কারণ হচ্ছে কি সরকার এখানে প্রত্যেকটি ব্যাপারে সিরিয়াস। এবং শুধু তাই না, আপনি গতকালে মনে রিপোর্ট আসলো ধর্ম উপদেষ্টা তিনি 82 লক্ষ টাকা চিকিৎসার জন্য খরচ করেছেন, অর্থ উপদেষ্টা 79 লক্ষ টাকা খরচ করেছেন। কোন খাতে কোন চিকিৎসার জন্য তিনি খরচ করেছেন সেটাও প্রকাশ হওয়া উচিত। কারণ আপনি যেটা নিজের শিরোনামে বলেছিলেন যে তারা একটা বৈষম্য দূর করার জন্য বা জনগণের এই ম্যান্ডেটটা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি মনে করি যে নাহলে জনগণের সাথে বিএনপি বা এই সরকার প্রতারণা করা হবে। আমি মনে করি সরকার সেই পথেই হাঁটছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার আল মামুন রাসেল এসে যুক্ত হয়েছেন, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছি মূলত আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কথা নিয়ে। প্রফেসর তালুকদার, ডক্টর তালুকদার, আপনার কাছে যেটি জানতে চাই যে এই কথাটিকে আসলে যখন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সালাউদ্দিন আহমেদকে ধারণা করা হয় বিএনপির প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং উনি সংসদের আলোচনায় মূলত নেতৃত্ব দেন। ফলে উনি যখন বলেন তখন এইটা আসলে কি বার্তা দেয়? ফলে সত্যি সত্যি এই দুর্নীতিগুলো নিয়ে অনুসন্ধান হবে কিনা? কারণ ইন্টারিম আমলে আমরা একাধিক উপদেষ্টার পিএস এপিএস বা দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত তখনও করতে দেখি না, এখনও দেখি না। মূলত ধন্যবাদ আপনাকে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিকই বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আইন শৃঙ্খলার দায়িত্বে শুধু না, উনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেও উনি অনেক কিছু কথা বলেন, দায়িত্ব নিয়েই কথা বলেন। সুতরাং এটা গুরুত্ব সহকারে দেখার অবশ্যই আমাদের বাঞ্ছনীয়। প্রশ্নটা হলো দুর্নীতিটা তো নতুন না, কিন্তু দুর্নীতির যে চিত্রটা আমরা দেখলাম, টিএবি 3টা রিপোর্ট প্রকাশ করেছে। সাম্প্রতিক যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে করাপশন ইন সার্ভিস সেক্টরস হাউস হোল্ড সার্ভে 2025 25 তারিখ প্রকাশ করেছে। এর আগে 7ই জুন প্রকাশ করেছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স নিয়ে। তার আগেও আপনার গত সরকারের শেষের দিকে নির্বাচনের 2 দিন আগে টিএবি প্রকাশ করেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। এই 3টে রিপোর্টেই যে চিত্রটা আসছে সেটা অত্যন্ত ভয়াবহ। আমি সাম্প্রতিক রিপোর্টটা বলবো, সেটা 12,633 কোটি টাকা, 33 কোটি টাকা সেবা খাতে দুর্নীতি। তার মধ্যে আপনার সবথেকে বেশি হচ্ছে পাসপোর্টে 76.6% মানুষ মনে করে। তারপরে আসছে আপনার রোডস অ্যান্ড, সেই তথ্যগুলো আপনারা জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে টিআইবি রিপোর্টের আগের রিপোর্টটাও কিন্তু ভয়াবহ চিত্র। আগের রিপোর্টে 13তম বাংলাদেশকে দেখিয়েছে, সেটার একটা ইম্প্যাক্ট তো এই সরকারকে বহন করতে হবে। এবং তার আগে অনেক অনেক দূরে আপনার গত সরকার যেটা ছিল, যেটা নির্বাচিত সরকার ছিল এর আগে, যেটা আমরা যে সরকার চলে গিয়েছে তার থেকেও খারাপ অবস্থা। এটা তার এই সরকারের আমলে যেটা আসছে 24 পয়েন্ট সে পেয়েছে, তার ছিল 35 পয়েন্ট। এবং যে আবদ্ধ সমাজ, যেগুলো সিভিল সোসাইটির স্পেস নেই, যেসব সমাজ ব্যবস্থায় রাষ্ট্রে, সেখানেও 30% আসছে। এবং সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে যেখানে 45 পয়েন্ট, সেখানে আমাদের 24 পয়েন্ট। গ্লোবাল এভারেজ 42। এবং বিশ্বের সবচেয়ে খারাপ 13টা দেশের দুর্নীতিতে একটা দেশ বাংলাদেশ। এটা ভয়াবহ, এটার ধারাবাহিকতা এই সরকারকে তো বহন করতে হবে। এখন তারপরে আসছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স ইভ্যালুয়েট করেছে। এটা টু আর্লি, যে সরকারকে তো একটা সময় দিতে হবে। কিন্তু সরকারের টিএবি বলেছে যে 100 দিনের পারফরমেন্স সরকারের সংস্কার বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পায়নি। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, জবাবদিহিকরণের কোনো রূপরেখা দেখতে পায়নি, যেটা অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেন। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রাস্ট বিল্ড আপ না করেন, জবাবদিহি না করতে পারেন, তাহলে তো আসলে আপনি গভর্নেন্স করতে পারবেন না। আগের সরকারের তো তার একটা ডেভেলপমেন্ট ফোকাস ছিল, সে ডেভেলপমেন্টটা সেল করেছে, যে কোনোভাবেই হোক তার ভিজিবল করেছে। কিছু মেগা প্রকল্পগুলো এখন ভিজিবল, সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি। অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা আসছে, এখন তো আমরা গভর্নেন্সও চাবো, ডেভেলপমেন্টও চাবো। দ্যাটস এ কনভার্জেন্স বিটুইন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হয় না বলেই তো, গভর্নেন্সের সিগনিফিকেন্ট ঘাটতি ছিল বলেই তো তাকে এই সরে যেতে হয়েছে বা পতন হয়েছে। কিন্তু এই এখন যদি এই সরকার অভ্যুত্থানের পরে যে তরুণরা জীবন দিল, তরুণরা তো শিলপাটার ঘষা একটা পরিস্থিতির শিকার হলো। এতগুলা তরুণ জীবন দেওয়ার পরে যদি এখন সংস্কারগুলো বাস্তবায়ন না হয়, যদি সরকার এই ধরনের মনোভাব দেখায় যে আমি সংস্কারটা প্রতিশ্রুতি দিয়েছি আমি নির্বাচনে আসার জন্য, এটা অত্যন্ত, সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। জি, আমি এই প্রশ্নটা শেষ করছি। এখন উনি করবেন কিনা,
করবেন কিনা রাজনৈতিক সরকার এখন ক্ষমতা, এটা অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার। তার সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা থাকতে হবে, গণতান্ত্রিক রূপরেখা থাকতে হবে, একটা সুশাসনের রূপরেখা থাকতে হবে, উন্নয়নের রূপরেখা থাকতে হবে। আপনি যদি সুশাসন করতে যান তাহলে তো আপনার যারা এই সেবা খাতের 12,633 কোটি টাকা সহজ না, এগুলোর বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। এটা আপনার ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এটা অভ্যুত্থানের পরে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে একটা অংশগ্রহণ ছিল, সেই মানুষের সঙ্গে এটা প্রতারণা করা হবে। যদি একটা নির্বাচিত সরকার, আমরা অপেক্ষা করছিলাম একটা নির্বাচিত সরকার আসুক, আমরা সমালোচনা করছিলাম কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টকে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, আপনারা সংস্কার আসলে বাস্তবায়ন করতে পারবেন না, একটা নির্বাচিত সরকার করবে। এখন নির্বাচিত সরকার আসছে, তারা যদি এই জবাবদিহিতা নিশ্চিত না করে তাহলে তো এটা মানুষের সঙ্গে প্রত্যাশিত না। আল-মামুন রাসেল সংসদ থেকে কিছুক্ষণ আগে কথা বলতে না দেওয়ার অভিযোগে জামাত অর্থাৎ বিরোধী দল ওয়াকআউট করেছে এবং সেই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে ইন্টারিম আমলে যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সেটি তার সরকার যেন অনুসন্ধান করে, তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার কি মনে হয় এটা সত্যি সত্যি সরকার অনুসন্ধান করবে নাকি এটা একটা পলিটিক্যাল রেটরিক? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের একটা কথা সবসময় বলে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে আমরা সবসময় যারা ক্ষমতা আসে তারা আগের সরকারকে বলে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। আপনি দেখেন 11 সরকার যখন আসে তখন বলেছে যে 4 দলীয় ঐক্য সরকার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার 11 সরকার পতন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার বলেছে 11 সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এরপর আওয়ামী লীগের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বলল সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আওয়ামী লীগের সময়। আবার অন্তর্বর্তীকালীন সরকারের পতনের পরে যখন নতুন সরকার আসলো, নতুন সরকার বলল যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। নতুন সরকার এটা দেখেন, বলেনি, এটা টিআইবি বলছে। না, মানে টিআইবিও বলেছে এবং কি আমাদের আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বললেন। তাহলে দেখেন সমস্যা হচ্ছে যারা ক্ষমতা আসে আমরা সবসময় আঙ্গুলকে এভাবে দেখাই, অন্য দিকে আঙ্গুল দেখাই, কিন্তু 4টা আঙ্গুল দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমরা সেটি দেখি না। আজকে দুদককে আমরা কেন বারবার স্বাধীনের কথা বলেছি? দুদক হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে। দুদক যদি প্রধানমন্ত্রীর অধীনে হয় তাহলে প্রধানমন্ত্রীর কোনো দুর্নীতি দুদক কি করতে পারবে? পারবে না। এই জন্যই বলা হয়েছিল সংস্কারগুলো করার জন্য। আজকে যখন যে সরকার, আজকে দেখেন বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে এরপরে নতুন যে সরকার আসবে তারা বলবে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিএনপি সরকারের সময়। কারণ এখন যে দুর্নীতিগুলো আছে চাইলেও দুদক এগুলো প্রকাশ করতে পারছে না, বা মিডিয়াও চাইলে অনেক সময় প্রকাশ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্নীতির কথা বলা হতো সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কি মিডিয়া অথবা টিআইবি বলেন বা অথবা অন্য কারো পক্ষ থেকে আমরা কি সেটা শুনেছি? বলেছে, টিআইবি বলেছে। এভাবে মেনশনাবল শুনি নাই যে এত সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি যদি যত কথাই বলে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি দেখবেন 80 থেকে 90% ক্ষমতায় ছিল কিন্তু আমাদের বর্তমান যারা ক্ষমতা আছে তারা। এখন আপনি যদি বলেন যে আপনি এটা কোন বেসিসে বলবেন, আমি আমার আইন জায়গাটা বলি। আমাদের অ্যাটর্নি জেনারেল প্রায় 350 জন, সরকারি অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল 350 জন। এবার হচ্ছে জামাতে যে 17 জন তারা পদত্যাগ করেছে, তার মানে বাকি সবাই কারা? এবং কি আপনার প্রধান আইন কর্মকর্তা কে ছিল? বর্তমানে আইনমন্ত্রী। আপনি দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা কে ছিল? বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। তো তাহলে আপনি যখন ইন্টারিম গভর্নমেন্টের দুর্নীতি নিয়ে করতে যাবেন তখন এখানে আপনার সরকারের বিশাল সংখ্যক, আপনি দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে প্রায় 10,000 শুধুমাত্র বিভিন্ন ইন্টারনাল চাঁদাবাজি বা ইন্টারনাল অপরাধের কারণে বহিষ্কার করেছেন। তার মানে কি? তার মানে আমরা এখন যদি ইন্টারিম গভর্নমেন্টকে করি তার আগে প্রথমে আমার দিকে চোখ তুলতে হবে। হ্যাঁ, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ধরেন 3 জন, ডক্টর খলিলুর রহমান, আইনমন্ত্রী এবং বিডিআর চেয়ারম্যান, এই 3 জনকে এই সরকার ধরেন আত্মীকরণ করেছে, কিন্তু বাকিরা তো ইন্টারিম বলতে তো শুধুমাত্র আমরা উপদেষ্টা বুঝি না, পুরো দেশটা তো একটা স্ট্রাকচারে চালিয়েছে। পুরো দেশটা তো পরিবর্তন হয়েছে। আপনি পুরো দেশের আইন কর্মকর্তা হতে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হয়েছে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কোথা থেকে কারা আসছে? এরা তো বাইরে থেকে আসে নাই। আওয়ামী লীগের কেউ তো এখানে যুক্ত ছিল না, আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে। যদি দুর্নীতি, যদি এখন কথা হচ্ছে সরকার তো অভিযোগ দিতে পারে না, সরকারের কাজ হবে কাজ করা, আর বিরোধী দল অভিযোগ দিবে যে আপনারা এটা করেন, আর সরকারের কাজ হবে কাজ করে দেখাতে হবে। তাহলে সরকার এখন কি করবে? সরকারের কাজ হচ্ছে দুর্নীতির কথা আপনি বলবেন কেন? আপনার উচিত হচ্ছে দুর্নীতি আপনার এটা তদন্ত করা, তদন্ত করে এক্সিকিউশনটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি অভিযোগ করে,
সরকার যদি অভিযোগ করে তাহলে আমরা যাবো কার কাছে? জি, কিন্তু আমরা যাবো রাসেল, কার কাছে? আপনি দেখেন আপনার কথায় আপনি স্পষ্ট না বললে স্পিডটা কি এরকম যে একটু যারা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট তারা কোনোভাবে ইন্টারিম সরকার যে দুর্নীতি করেছে বা করলেও সেটা আসলে বিএনপি করেছে, ঘুরে ফিরে এরকম একটা রেটরিক বা এরকম একটা বয়ানকে আপনার হাজির করার চেষ্টা কোনো সুযোগ করছেন? নেই। আমার কথা মানে হচ্ছে interim সরকারের তো সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে এখন। সরকার এটাকে আমাদের কাছে ডিসক্লোজ করুক, আমাদেরকে বের করুক, সবার কাছে নিয়ে আসুক কারা কারা দুর্নীতি করেছে, কোন ব্যক্তি দুর্নীতি করেছে। সুযোগ তো সরকারের আছে, সুযোগ তো সরকারের আছে। এখন কথা হচ্ছে আমরা তো সবসময় অভিযোগ দিতে বিশ্বাসী, কাজটা করতে হবে। আপনি দেখেছেন বগুড়াতে 135 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, আমরা তো দেখেছি শিবগঞ্জে তার ছেলের মাধ্যমে কাজগুলো করা হয়েছে। তার মানে কি সরকার যখন থাকে তখন কিন্তু দুর্নীতিগুলো সামনে আসে না, যখন সরকার ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতা থেকে চলে যায় তখন কিন্তু দুর্নীতিগুলো আসে। আমার কথা হচ্ছে সরকারকে এক্সিকিউশন করতে হবে, কারা কারা দুর্নীতি করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা আমাদের সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখাইতে হবে, এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, এবং কি যারা ওই সময় দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে প্রোটেকশন কারা কারা দিয়েছে। আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে সে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো দেখেছি যে এস আলম 2.25 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, সে এস আলমের গাড়ি নিয়ে ওনাকে প্রথম যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো ওনাকে রিসিভ করেছে। তার মানে উনি পার্লামেন্টে বলেছেন এটি। তার মানে এই বিষয়গুলো যে আমরা কাকে, এবং কি আমরা দেখেছি ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে আমরা দেখেছি যিনি পলাতক দুর্নীতি দায়ে এই অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নমেন্টকে প্রদান করা হচ্ছে কার ইশারায়, কাকে আপনি সুযোগ করে দিচ্ছেন? তো সবকিছু নিয়ে কথা বলতে হবে। আপনি যখন এই জন্য আমি বারবার বলি আমরা সবসময় আঙ্গুল দেখাই না, কিন্তু যখন একটি রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় তখন সে কি তার নিজের দলের বাইরে পৃথিবীর কোন দেশে অন্য দলের লোকজন থেকে এরকম জায়গায় নিয়োগ দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র দেয়? আপনি দেন কিন্তু আপনি যোগ্য ব্যক্তিকে দেন। আচ্ছা, আপনি দেন। আপনি যেমন ইসলামী ব্যাংকের আপনি কি মনে করেন কোন অর্থনীতিবিদ ছিল না? বিএমপি করে এমন কেউ ব্যক্তি ছিল না? তাকে চেয়ারম্যান বানানো যেত না? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন বানালেন সোয়েটার ব্যবসায়ী, আপনি কি এমন কোন ব্যাংকার এমন কোন অর্থনীতিবিদ কি বিএনপিতে ছিল না? তামিম ইকবালকে আপনি যখন বিসিবির প্রধান বানিয়েছেন কেউ কোনো প্রশ্ন তোলে নাই, কারণ সেই ক্রিকেট তার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, তখনও প্রশ্ন তুলেছেন তার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট না, আপনি কোন ওয়েতে বানিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। কিন্তু আপনি যখন পরিবারের সদস্যদেরকে নিয়ে গেলেন এবং কি অর্থনৈতিক যে বিভাগগুলো আছে প্রত্যেকটা বিভাগের প্রদান করে দিলেন ছেলেদেরকে যাদের কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড ছিল না, তখনই প্রশ্নটা উঠেছে। আপনি যোগ্য ব্যক্তিকে কোনো সমস্যা নেই, আমরা এটাই করবে। আমরা একটা বিরতি নিই। সালাউদ্দিন সাহেব আজকে সংসদে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জুলাই সনদে বিএনপি আসলে বাধ্য হয়ে সই করেছিল ভোটটা নিশ্চিত করার জন্য, কারণ একটা বড় অংশই ভোটটা দিবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এই কথা উনি আগেও বলেছেন, কিন্তু যখন এটি পার্লামেন্টে বলেন তখন সেটির বোধহয় বাড়তি তাৎপর্য সামনে আসে, এবং উনি কথাটি বলছেন 28 তারিখে, একদিন পরেই সেই জুলাই মাস আসছে। ফলে এই কথা দিয়ে সালাউদ্দিন সাহেব আসলে কি বোঝাতে চাইলেন? দেখেন, আমরা তো বারবার বলি ইউনূস সরকার সবচেয়ে বেশি প্রতারণা করেছে, বলি না? ইউনূস সরকার কিন্তু যথাসময়ে যখন বলেছে তখনই ইলেকশন দিয়েছে। প্রতারণাটা আসলে কে করেছে? প্রতারণা আত্মস্বীকৃত, সেটা হয়তো বাধ্য হয়েছে করতে। না, বাধ্য হোক। আমরা তো সবসময় সবসময় একটা অভিযোগ আসতো যে ইউনূস যদি কোনো কিছু ধরে সেটা ছাড়ে না, গ্রামীণ ব্যাংক ধরেছে ছাড়ে না, ছাড়বে না কখনো বলা হয়েছে। কিন্তু ইউনূস সরকার যেভাবে বলেছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে লন্ডনে বসে যে ফেব্রুয়ারি ইলেকশন দিবে সেই ইলেকশন দিয়েছে। লেন্দি সকল ক্ষমতা ছিল, তারা চাইলে লেন্দি করতে পারত, কিন্তু এরপরও দিয়েছে। কিন্তু প্রতারণাটা করেছে কে? প্রতারণাটা করেছে কে? এখনো পর্যন্ত আপনি যদি আত্মস্বীকৃতভাবে আপনারা স্বীকার করে নিলেন যে আমরা শুধুমাত্র নির্বাচন দিবে বলে, দেখেন 1500 জন জীবন দিয়েছে, 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, শুধুমাত্র একটা ইলেকশনের জন্য না, শাসকের পরিবর্তনের জন্য না, শাসনের পরিবর্তনের জন্য। ছাত্ররা কিন্তু আন্দোলনে বারবার বলেছে যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, তার মানে রাষ্ট্র সংস্কারের জন্য। আপনি বলেন এই 3 মাসে সংস্কার শব্দটা আমাদের পুরো সিলেবাস থেকে উঠে মানে পরিকল্পিতভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের ব্যর্থতা না, অবশ্যই আমি সবকিছুর বলি যে আমরা পুরো পরিকল্পিতভাবে সংস্কার শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে। যে বিএনপি আজকে তারা আপনি জুলাই বলে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, আমি ডেফিনিশনই খুঁজে পাই না। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার সাথে সাথে বলছে নির্বাচনের জন্য জুলাই সনদ আমরা মেনে নিচ্ছি, আবার সাথে সাথে আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনি জুলাই সনদটা একটু পরে রাখেন ভাই। আপনার যে বিএনপি যে 31 দফা 2023 সালে ওয়েস্টিনে বসে পুরো বিশ্বের সামনে ওনারা প্রকাশ করেছে 31 দফা, সেই 31 দফায় 3 মাসের মধ্যে 6টা ভায়োলেশন করে ফেলছেন অলরেডি। তাহলে আপনি তো জুলাই সনদের কমিটমেন্ট তো পরে রাখেন। আপনি যে 31 দফা এবং বেগম জিয়ার 2030 ভিশন
আপনি 31 দফার প্রথম দফা ছিল যে আমরা সংবিধান সংস্কার কমিটি করব, সেটা ভায়োলেশন করেছেন। আপনি বলেছেন সুপ্রিম কোর্টের সচিবালয় করবেন, সেটা আপনি প্রতিষ্ঠিত সচিবালয়কে আপনি বাতিল করে দিলেন। আপনি বলেন যে ক্রিয়াঙ্গনে কখনো আপনি কি করবেন না, কখনো রাজনীতিকরণ করবেন না, অথচ ক্রিয়াঙ্গনে সবচেয়ে বেশি দলীয়করণ আপনি করেছেন। তা আপনি বলেছেন কোথাও স্থানীয় সরকার কোথাও আপনি প্রশাসক নিয়োগ করবেন না, অথচ সব জায়গায় আপনি প্রশাসক নিয়োগ করেছেন। তাহলে আপনি যে জুলাই সনদের কমিটমেন্টের জায়গাটাতে পড়ে আজকে যে আমাদের সংস্কার বললাম না, পরিকল্পিতভাবে সংস্কারটাকে আমাদের দেশ থেকে মানে থেকে আলোচনা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাহলে বারবার আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে 3 মাসে আওয়ামী লীগ 15 বছর যা উন্নয়ন করে নাই, 3 মাসে আমরা বেশি উন্নয়ন করছি। উন্নয়নটা কার ভাষা জানেন? উন্নয়নটা হচ্ছে স্বৈরশাসকের ভাষা, উন্নয়নটা হচ্ছে যারা স্বৈরশাসক হতে চায় তাদের ভাষা। আওয়ামী লীগ এতদিন আমাদেরকে বলেছে উন্নয়ন উন্নয়ন, তোমার এই ভোটের অধিকার দরকার নেই, তোমার সকল ধরনের অধিকার দরকার নেই, তোমাকে উন্নয়ন দেখাবো তুমি খুশি। আজকে আমাদেরকে বারবার উন্নয়নের কথা বলা হচ্ছে, বারবার ফ্যামিলি কার্ড নিয়ে আসা হচ্ছে, বারবার এই বিষয়গুলো আমাদেরকে এমফেসাইজ করা হচ্ছে। কিন্তু যে জন্য জীবন দিয়েছে 1500 মানুষ, যে জন্য 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, সেই জিনিসটাকে আমরা ডিনাই করছি। সেই জিনিসটাকে আমরা মূল জিনিস তো ডেমোক্রেসিও ছিল নাকি? সরি, এই যে জীবন দেওয়া বা এই আন্দোলনের নেপথ্যে ডেমোক্রেসিও তো একটা বড় চাওয়া ছিল। আপনার ডেমোক্রেসির কারণেই তো একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার হয়েছে। নির্বাচিত সরকার এই যে ডেমোক্রেসি আপনি বলে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে বেশি জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায় তো শুধু একটা না, জনগণের অভিপ্রায় ছিল দুইটা। জনগণের অভিপ্রায় ছিল দুইটা, একটা হচ্ছে নির্বাচিত সরকার, আরেকটা হচ্ছে গণভোট। আপনি একটাকে রাখলেন, আরেকটাকে বাতিল করে দিলেন। আপনি 52%কে আপনি এমফেসাইজ করছেন, 69%কে আপনি অ্যাভয়েড করছেন কেন? আপনি বারবার বলা হয় যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের কিছু আচরণ দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে, আওয়ামী লীগ এভাবে জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করে নাই। সেম আমাদের বর্তমান সরকার, আমরা ডিউ রেসপেক্ট, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে সবচেয়ে বেশি তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এত ছাড় দেওয়া ঠিক হচ্ছে না। ছাড় দেওয়ার কারণে ওনারা সবকিছুকে অস্বীকার করছেন, আজকে সংস্কারকে অস্বীকার করছেন। বারবার বলেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন ওনারা? এখনো পর্যন্ত সংসদ একবার শেষ, আরেকবার সংসদ আসছে চলমান, এখনো পর্যন্ত জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করবেন সে রূপরেখা পর্যন্ত আমরা এখনো চূড়ান্ত হয়নি। জি ডাক্তার রাকিব, তার মানে কি এই জুলাই সনদ নিয়ে বিএনপি এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি ব্যারিস্টার সাহেবের অভিযোগ? আপনাকে আবারও ধন্যবাদ। রাসেল ভাই একজন প্র্যাকটিসিং লয়ার, উনি যখন খুব কনফিডেন্টলি কথা বলে, মনে হচ্ছে কোর্টে হিয়ারিং করতেছে, খুব সুন্দর করে কথাগুলো বলে। তো উনি কথা বলে, কিছু সত্য কথা বলে, কিছু একমত আমি, কিন্তু কিছু এমনভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলে এবং অনেক কিছু চাপাইয়া দেয়। মিথ্যা নাকি অসত্য বলি, ওই যাই হোক, অসত্য মিথ্যা। তো এক্ষেত্রে ধরেন উনি বলতেছেন যে 80-90% হচ্ছে বিএনপি নিয়ন্ত্রিত ছিল। এখন এটা কোন পরিসংখ্যানে? ইন্টারিম সরকার। হ্যাঁ, ইন্টারিম সরকারে ছিল বিএনপির। এখন দেখুন, আমরা কিন্তু দেখেছিলাম যে ইউনিভার্সিটিগুলোতে ভিসিগুলো সব জামাত নিয়ন্ত্রিত। আমরা নানা উপদেষ্টাদের মুখ থেকে এটাও শুনেছিলাম যে কিচেন ক্যাবিনেট বলে কিছু একটা আছে। আবার প্রতি মঙ্গলবার বা নির্দিষ্ট একটা সময় বিভিন্ন মিটিং হতো, ওখানে অন্য ক্যাবিনেট উপদেষ্টাদেরকে রাখা হতো না। এটা ছাত্র উপদেষ্টারা অভিযোগ করেছে। তারপরে দেখুন ওনারা একটা কথা বলে যে অ্যাসালমকে বাঁচানোর জন্য ব্যাংকে এই নিয়ম করছে, ওই নিয়ম করছে। আপনি দেখেন উনি একটা অভিযোগ করছে, গুরুতর অভিযোগ, যে অ্যাসালমের গাড়িতে চড়ছে। এটা কিন্তু বিএনপি ওনা কিন্তু শোকস করেছিল, নিশ্চয়ই জানেন। উনি জবাব দিয়েছেন, উনি বলেছিলেন যেটা উনি যখন আসছেন তখন জানতো না। দেখুন ওনাকে আপনারাই বলছেন, আপনারাই বলেন যে বিএনপি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আফটার তারেক রহমান। তো ওনাকেও শোকস করা হয়েছে, ওনাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখুন যদি অ্যাসালমকে বাঁচাতে হতো বিএনপি, তাহলে ধরেন অ্যাসালমের সম্পদ ক্রোপ করতো না দেশের বাইরে, কিংবা অ্যাসালমের দুটা হোটেলের হদিস পাওয়া গেছে মালয়েশিয়াতে, সেটাও কীভাবে ক্রোপ করা যায় সেটাও সরকার আলোচনা করতেছে। তো এগুলা বলে হচ্ছে কি, ধরেন আপনি আবার সরকার কেমনভাবে পোট্রে করার চেষ্টা করে যে সরকার আসলে আওয়ামী লীগ হয়ে গেছে, ওনার কথাবার্তা এরকম। তারপরে দেখুন অনেক জায়গায় হ্যাঁ মানে কাঙ্ক্ষিত সংস্কার হচ্ছে না, সংস্কার করতে সরকার বিলম্ব করতেছে বা সরকার একটা অবহেলা দেখা যাচ্ছে। আবার উনি বলছে যে স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দিবে না, বিএনপি এটা বলেছে। কিন্তু দেখুন স্থানীয় সরকার এখন ইলেকশনে হয় না, বিএনপি বলছে ইলেকশন হওয়ার পরে কোন নির্বাচনের প্রতিনিধিকে সরাবে না। এখন স্থানীয় সরকার নির্বাচন অলরেডি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর দিয়ে শুরু হবে। তো তার আগে তো এই স্থানীয় সরকারকে চালাতে হবে। আপনি দেখুন আমরা গত 2 বছর ইন্টারিম টাইমে দেখেছিলাম স্থানীয় সরকারগুলো খুব স্থবির অবস্থা ছিল। যারা এনআইডি কার্ড মানে কারেকশন করতে গেছে 1 বছর এনআইডি কার্ড কারেকশন হচ্ছে না, ভোটার আইডি কার্ড কারেকশন করতেছে 1 বছর কারেকশন হচ্ছে না। কিন্তু রাসেল একটা গুরুতর অভিযোগ করছে, শুধু জুলাই সনদ না, বিএনপি তার ঘোষিত যে 31 দফা, তার অন্তত 6টা দফা ভায়োলেশন করেছেন। 31 দফা, আমাকে যদি 6টা দফা বলতো তাহলে আমি 6টা দফা বলতাম, ওনাকে ক্লিয়ার করে। উনি তো জাস্ট নাম্বারগুলো বলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি মানতেছে না। যেমন আমি একটা কথা বলি, আমি নিজে দায় নিয়ে বলতেছি, ধরেন সেটা হচ্ছে ধরেন ওই সুপ্রিম কোর্ট সচিবালয়। হ্যাঁ, এটাতে আসলে বিএনপি যে প্রসেস করেছে, এটা ধরেন মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে এটা ইন্টারিম টাইমে প্রতিষ্ঠা হয়ে গেছে। বিএনপি কেন এটা করলো না, এটা বিএনপি কোনো ব্যাখ্যা দেয় না। ইভেন আমি এটাও নিজেও দেখেছিলাম, যারা বিএনপি পন্থী আইনজীবী তারাও এটা নিয়ে খুব নাকশ। তারপরে দেখুন অনেক কিছু উনি বলছে। তো
আরেকটা জিনিস বলছেন আপনি যে বিএনপি জুলাই সনদের ব্যাপারে প্রতারণা করছেন। দেখুন, গণভোট যে প্রসেসটা হয়েছিল শুরু থেকে আমরা মনে করতেছিলাম, ইভেন ইলেকশনের আগেও আমি নিজে অনেকবার বলেছিলাম যে গণভোট আসলে যে প্রসেসে হাঁটতেছে বাংলাদেশ, এই গণভোট কখনো টিকবে না, ভ্যালিডিটি পাবে না। কারণ আপনি একটি পার্লামেন্ট ভেঙে দিলেন, আপনি কনস্টিটিউশন স্থগিত করলেন না, এই প্রসেসে যদি আপনি গণভোট করতে চান, এই গণভোট কোনোদিন টিকবে না, কোনো না কোনো দিন এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর বিএনপি যেটা বলছে যে আমরা ভোটের হবে না কিনা একটা অনিশ্চিতের কারণে আমরা তখন অনেক কিছু মেনে নিয়েছি, তো এটা বিএনপি নিজে আত্মস্বীকারোক্তি দিয়েছে এবং একাধিক ব্যক্তি দিয়েছে, খুব পাওয়ারফুল ব্যক্তিরা দিয়েছে, ইভেন মাননীয় স্পিকার নিজে পর্যন্ত বলেছেন। তো সেক্ষেত্রে এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। কিন্তু আমি মনে করি ধরেন বিএনপি যেটা বলেছে যে স্বাক্ষরিত জুলাই সনদ তারা গুণাক্ষরে পালন করতে চায়, তো এটা এই মুহূর্তে আসলে কিছু টেকনিক্যাল প্রবলেম আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যখন আমাদের প্রথম অধিবেশনটা ছিল, গণভোট মানতে সমস্যা কোথায়? আমি আসতেছি সেই প্রসঙ্গে। ধরেন আমাদের কিছু লিমিটেশনের জায়গা রয়েছে। এক নম্বর লিমিটেশন হচ্ছে কি, ধরেন আমাদের প্রথম যে অধিবেশনটা ছিল, সেই অধিবেশনটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আপনার অধ্যাদেশগুলো ছিল সেগুলো আইনি পরিণত করার জন্য একটা বাধ্যবাধকতা ছিল। সেকেন্ড অধিবেশনটা আমাদের এখন চলতেছে, সেটা 9 জুলাই পর্যন্ত চলবে, সেটা টোটালি বাজেট কেন্দ্রিক। যার কারণে আপনি দেখেন গত কিছুদিন আগে সংসদে কিন্তু পুশিন এবং বর্ডার কিলিং নিয়ে প্রস্তাব ওঠানো হয়েছিল, এটা কিন্তু পাশ কাটিয়ে দেওয়া হলো। কারণ হচ্ছে কি লিমিটেশনের জায়গাটা। কিন্তু বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে রাকিব আসলে এখানে আসলে অনেক কিছু পাঁচমিশালি সংসদ আমি দেখতেছি। এখানে টোটালি বাজেট, পিওরলি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না, পাঁচমিশালি অনেক আলোচনা হচ্ছে। এবং অনেকে আসলে এখানে অনেক সংরক্ষিত নারী এমপি আসছে, অনেকেই এমন একটা পোট্রে করার চেষ্টা করতেছে তারা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। বেশিরভাগের ক্ষেত্রে আমি সেটা দেখলাম, যেটা আসলে খুব দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে ধরেন স্বাক্ষরিত জুলাই সনদের ব্যাপারে যেটা বলছে, বা গণভোটের ক্ষেত্রে আমি শেষ করি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে ধরেন বিএনপি যদি আগামী 6 মাস পর বা এই বাজেট অধিবেশনের পরে যদি বিএনপি কমিটমেন্ট করেছে জনগণের প্রতি, জনগণের কাছে, যে তারা স্বাক্ষরিত জুলাই সনদ গুণাক্ষরে পালন করবে, তা আমরা আশা করবো বিএনপির কাছে বিএনপিটা পালন করে। বিএনপি যদি সেটা পালন না করে তখন বিএনপিকে আমরা তখন কাঠগড়ায় দাঁড় করাবেন। যে ডক্টর তালুকদার, আপনি এই ইস্যুতে একটু বলবেন কিনা যে এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রেক্ষাপটের কথা সালাউদ্দিন সাহেব বলছে, সেটা আপনার কাছে কতটুকু বাস্তবসম্মত মনে হয় সেটি প্রসঙ্গে? না, দুজন যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে কিছু তো সামঞ্জস্য আছে এবং কিছু বৈপরীত্যও আছে। বাস্তবতাটা হলো জুলাই সনদ তো বিএনপি বাস্তবায়ন করবে না বলেছে। তারা এটাকে বলেছে যে তারা নির্বাচনে আসার জন্য এটা করতে বাধ্য হয়েছে। চুক্তির ক্ষেত্রে ওই রকম একটা বিষয় আমার মনে হয় যে আমেরিকান এটাকে পরে দেখেননি, মনে করেছে নির্বাচনটা যাওয়া দরকার। তো এই বিষয়টা না, কিন্তু সংস্কার যদি আপনি না করেন তাহলে তো আপনি গভর্নেন্স করতে পারবেন না। দীর্ঘদিন আমরা 20 বছর যাবৎ নিয়মিত লিখে আসছি, ডেইলি স্টার, ট্রিবিউন, কালের কণ্ঠ, সমকাল, প্রত্যেকটা পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখে আসছি সংস্কারের জন্য। এমনকি যে সরকারকে আপনি তাড়িয়েছেন সেই সরকারেও কিন্তু খুব, আমার লেখাগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা লেখা ইস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করা, সংস্কার প্রয়োজন, একটা ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, একটা জবাবদিহিমূলক প্রশাসন প্রয়োজন, বিচার প্রয়োজন। আজকে আপনি অভ্যুত্থানের পরে এই অভিযোগ দিয়ে তাকে তাড়ালেন। এখন যদি আপনি সংস্কার না করেন, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করেন, টিভি রিপোর্টের কথা বলছেন, সে ওই কথাটা বলেছে, আপনার গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত সমাজ ব্যবস্থা, সিভিল সোসাইটির স্বাধীনতা, একাডেমিক স্বাধীনতা এবং একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা করার কথা বলেছেন। টিভি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বলেছেন, জবাবদিহি করতে বলেছেন। এবং যে বিভাজন রেখা আমরা তৈরি করেছি সেটি কি আসলে আর সম্ভব না? এটা না করলে সে একটা সরকার, নির্বাচিত সরকার, সে যদি এটা না করে তাহলে তো তার নিজের পায়ে কুড়াল মারা হবে। তার তো ভয়াবহ চিত্র, সে তো ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কে সে করতে পারবে না ওইভাবে। আপনি যেটা ভাবছেন, আমার যে বাজেটটা করেছেন, এই বাজেটটা জনগণের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। অধিকাংশ মানুষকে আপনার তারা নারাজ হবে। তারা এই টাকাটা তো জনগণের টাকা, আপনার উপর বাড়তি চাপ দিতে হবে। এবং আমেরিকা তো আপনাকে আসলে এই অবস্থায় নাই এখন যে আপনাকে সাহায্য করবে, তার নিজেরই $40 ট্রিলিয়ন ঋণ। হ্যাঁ, এখন একমাত্র আপনার চীনের দিকে আপনাকে যেতেই হবে এই সফট লোনের জন্য। এটা কোনো বিষয় না, চীনের দিকে যাওয়াটা আমি যথার্থ মনে করি এবং ভারত এখানে কোনো অন্তরায়ও মনে করি না। কিন্তু এই বাজেটটা এনে তো আপনাকে ডেভেলপমেন্টের জন্য তো করছেন, সেখানে কিন্তু একটা অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমেরিকা একটা বাধা এবং ভারত এবং চীনের মধ্যে একটা সমন্বয় করা, সেটা হবে, সেটা আমি বৈধতা দেখি না। কিন্তু আপনি ডেভেলপমেন্ট, গত সরকার উনি আমার যিনি ব্যারিস্টার সাহেব স্পষ্টভাবে বলেছেন, আগে করে ডেভেলপমেন্ট কথা বলতো, গভর্নেন্সের তার ধার ধারতো না। কিন্তু তার আমি যেটা আগেও বলেছি, ডেভেলপমেন্ট যেটা বলেছে সেটা করে ফেলেছে, ভিজিবল। আপনি
ব্যবহার করছেন এগুলা। এখন এই সরকার কিন্তু তার ডেভেলপমেন্টকে সে বিট করতে পারবে না, তাকে আসলে গভর্নেন্স দিয়েই যেটা অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, যেটার অভাব ছিল সেটাই পূরণ করতে হবে। আপনি ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী না করলে ডাউনওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি, হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটা জায়গায় যদি আপনি করতে চান তাহলে আপনাকে সুস্পষ্টভাবে একটা সংস্কারের রূপরেখা থাকতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এবং এই জবাবদিহিতাটা মিশু ভাই, আমি স্পষ্টভাবে বলি, এই জবাবদিহিতাটা শুধু আমার ব্যারিস্টার সাহেবের সাথে আমি একমত, পূর্ববর্তী সরকারের দিকে আঙ্গুল দিলে হবে না। এটা আমার সময় যদি কারাপশন করে, প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে বা অতি আধিক্যতা দেখায়, মানে অতি লেজুর বৃত্তি দেখায়, অতি লেজুর বৃত্তি কিন্তু সমস্যা। আপনার দলীয় লোক আমেরিকাতেও আছে, সেটা কিন্তু সমস্যা না যদি আপনি কম্পিটেন্ট লোক পান। কিন্তু আপনি তো কম্পিটেন্ট লোক পাচ্ছেন না, যেটা বলেছেন আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন, এটা তো অধিকাংশই আমরা কম্পিটেন্ট দেখছি না। একাডেমিক যাদেরকে আসছেন, একাডেমিক প্রোফাইল দেখলে আমরা দেখি, সাইটেশন দেখি, তার পাবলিকেশন কি হার্ভার্ড, স্ট্যানফোর্ডের প্রফেসররা যেসব জার্নালে প্রকাশ করে সেটা কি না। আমি বিং এ প্রফেসর, এখন আমি চাইলে প্রতি 3 মাসে একটা লেখা লিখতে পারি, যেসব জার্নাল আছে আই এম নট ইন্টারেস্টেড। আমার প্রত্যেকটা প্রকাশনা এখন টার্গেট হচ্ছে Q1 বা Q2 লেভেলের পাবলিকেশন। তো এই ধরনের একাডেমিককে আমরা আনতে পেরেছি কিনা। আপনি এই এশিয়া মহাদেশে, আপনি ইউরোপ আমেরিকার কথা বাদ দেন, একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন পাবেন, উনি হয়তো যোগ্য, একজন মানুষ পিএইচডি ছাড়াও যোগ্য হতে পারে, কিন্তু এটা তো আমরা জানি না, প্রতিষ্ঠিত না। অনুমিতিটা হচ্ছে আমরা একটা সাধারণ দেশেও, এই এশিয়া মহাদেশে আপনি পাবেন না, নেপাল শ্রীলঙ্কার মতো দেশে, রাইট, আপনি পাবেন না যে শুধুমাত্র পিএইচডি হলে হয় না, তাকে খুব বড় মানের স্কলার হতো ইকোনমিক্সে বা ফাইন্যান্স। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাই। জামাতের আমির বলছেন যে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন এলো না, ফলে পরিবর্তনের যে একটা স্বপ্ন সেটি সফল হয়নি। আবার উনি আজকে সংসদে এটিও বলেছেন যে স্বচ্ছতার সাথে চুক্তিগুলো নিয়ে, বিশেষ করে বিদেশির সঙ্গে কোনো চুক্তি যদি করি সেগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার। আমরা চীনের সাথে যে 17টার মতো চুক্তি সমঝোতা করলাম সেটা নিয়ে পার্লামেন্টে আলাপ হলো কিনা, এর আগে জাপানের সাথে কিংবা তারও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আগের সরকার করেছে, কিন্তু সেটি নিয়ে এই সংসদে আলোচনার সুযোগ ছিল কিনা, কোনো কিছু বদলালো না, কোনো পরিবর্তন এলো না, এরকম একটা আক্ষেপ করেছেন জামাতের আমির। এবং একই সাথে আপনার কি মনে হয় আসলে কিছু বদলালো? ধরেন রাজনৈতিক কালচার বলি, আমাদের শাসন ব্যবস্থা বলি, আমরা প্রধানমন্ত্রীর আচরণে পরিবর্তন দেখি, কিন্তু তার বিপরীতে কোনো এমপি মন্ত্রী নিজের নামে ইউনিয়নের নাম করছেন এবং এই ধরনের নানা ধরনের অভিযোগ আসছে। বদলানোটা একাডেমিক হিসেবে যদি বলি তাহলে আপনার এই 14, 18, 24 এই তিনটা নির্বাচন ইনক্লুসিভ হয় নাই, 26 নির্বাচন ইনক্লুসিভ তো হয়নি। একই জিনিস, আগে একটা গ্রুপকে আপনারা বাইরে রেখেছেন, এখন আর একটা গ্রুপকে বাইরে রাখছেন, কিন্তু ভোটার পার্সপেক্টিভের দিকে যাদেরকে বাইরে রাখছে আগে তারাও এই দেশের জনগণ, আপনারা এখন যারাদেরকে বাইরে রাখছেন তারাও এই দেশের জনগণ। যারা চলে গিয়েছে, যারা অপরাধী তারা তো চলে গিয়েছে, কিন্তু জনগণ যাদেরকে আপনি ভোট দিতে বলছেন, যারা ভোট দিতে যায় নাই বা আগে যারা ভোট দিতে যায় নাই, এরা কিন্তু এই দেশের নাগরিক। সুতরাং পরিবর্তনটা তো নির্বাচনেও হয় নাই, পরিবর্তনটা কি অপরিবর্তিত। এইখানে আপনি যদি পরবর্তীতে আসেন যে একটা আকাঙ্ক্ষা অভ্যুত্থানের, যে কারণে তরুণরা এই দায়িত্বটা নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আপনারা যারা সংস্কারের কথা বলেছিল, যারা এই তরুণরা যারা নেতৃত্বে ছিল, তারাও কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এক্সক্লুড করেছিল, তার কানেকশনটা রাখে নাই। তারাও কিন্তু ফিল করেছে যে তারা এক্সক্লুডেড, এই আলোচনা থেকে এক্সক্লুডেড। তারা যেভাবে দেখতে চায় রাষ্ট্র ব্যবস্থাটাকে, সংস্কারের প্রক্রিয়াটাকে, সেই প্রক্রিয়া থেকেও তারা এক্সক্লুডেড। এবং যারা নেতৃত্ব দিয়েছে তাদের আচরণেও তারা হতাশ হয়েছে। তাদের মধ্যে যে বুর্জুয়া আচরণ দেখেছে, আমরা তো কয়েকজনকে পার্লামেন্টে নেওয়ার জন্য আমার ছাত্ররা আন্দোলন করেনি, তারা একটা সামষ্টিক পরিবর্তন করতে চেয়েছিল, একটা গুণগত পরিবর্তন। তাদের মধ্যে এই কমিটমেন্টের অভাব, সেটা আপনি এখন একটা রাজনৈতিক সরকারের মধ্যে কিভাবে আশা করবেন? যারা পরিবর্তনের বাহক ছিল, এজেন্ট ছিল, তাদের মধ্যে আমরা এই পরিবর্তনের দৃঢ়তাটা এবং তার জবাবদিহিটা আমরা দেখতে পাই। আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব একটু। ডক্টর রাকিব, আপনি কি একটু বলবেন যে আসলেই কি কোনো পরিবর্তন হলো না? যে আপনাকে আবার ধন্যবাদ। পরিবর্তন, আমি যদি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে বলি, পরিবর্তন ওনাদের সেন্সে তো অনেক পরিবর্তন হয়েছে। যদি আমাদের ওনাদের অ্যাঙ্গেলটাও দেখি, ধরেন জামাত তো একদম আন্দোলনের শেষ মুহূর্তে জামাত নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ থেকে জামাত ফেরত এসেছে, জামাত ইলেকশন করেছে, জামাত প্রধান বিরোধী দল প্রথমবার মতো হয়েছে। জামাতের একজন এমপি ছিলেন সম্ভবত এটি মাজার, তিনি ফাঁসির আসামি ছিলেন, তিনি তো সংসদে যেতে পারলেন।
তো এই পরিবর্তনটা তো আপনাকে দেখতে হবে, অনেক পরিবর্তন হয় নাই, এই পরিবর্তনটা তো আপনাকে ফিল করতে হবে, কারণ আপনি তো যদি জুলাই না হতো, আপনারা তো বলেন যে জুলাই না হলে বিএনপি ক্ষমতা আসতো না, কিন্তু জুলাই না হলে তো আপনাদের এই অর্জনটা হতো না। আর একটা কথা স্যার যে কথাটা অ্যাড্রেস করেছে এখানে, এটা খুব মানে আমি এটাতে একটু অ্যাকনোলেজমেন্ট করতে চাই, ইনক্লুসিভনেসের কথা উনি বলছেন। দেখুন, বাংলাদেশের কোনো জনগণকে কিন্তু কোনো পার্টি বলে না যে তোমরা ভোট দিতে আইসো না। নিষিদ্ধ আমলিক কার্যক্রম নিষিদ্ধ ছিল, আমলিক ইলেকশনের বাইরে ছিল, কিন্তু কোনো জনগণকে কিন্তু বলা নাই। সুতরাং জনগণ যদি পার্টিসিপেট করে তাহলে ইনক্লুসিভ ইলেকশন হয় না কেন? এবং ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই যতগুলো সংস্থা রয়েছে সেই সংস্থাগুলো ইউ পর্যন্ত তারা এটাকে অ্যাকনোলেজমেন্ট করেছে এবং তারা এটাকে স্বীকৃতি দিয়েছে। আমরা দেখেছিলাম 2014, 18 এবং 24-এ ইউ কোনো প্রতিনিধি পাঠায় নাই। হাসিনা কিছু ইরান, রাশিয়া, বেলারুশ এই জাতীয় হাবিজাবি কোরিয়া মুরিয়া থেকে সে বানোয়াট কিছু নিয়ে আসতো। তো সুতরাং এটাকে আপনি নন ইনক্লুসিভ বলার কোনো সুযোগ নেই। আর একটা কথা আপনি যেটা বলছেন যে এই সংস্কার প্রক্রিয়াতে আপনি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী দেখা নাই, এটাও আমি বলি যে এটা ডেফিনেটলি তাদের রাখা উচিত ছিল। আর একটা মানে শ্রেণীকে আমরা মিস করেছি, সেটা হচ্ছে কি প্রবাসী। আমাদের এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এই রেমিটেন্স বলেন, আমাদের অর্থনীতির একটা বিশাল খাত কিন্তু রেমিটেন্স। তো সুতরাং আমাদের অনেক কিছু হয়নি, অনেক কিছু হয়েছে, কিন্তু শেষ 10 সেকেন্ডে শেষ করি, সেটা হচ্ছে ধরেন আমাদের কিন্তু সময় ফুরিয়ে যায়নি, মাত্র এই সংসদের বয়স 4 মাস। আমরা আশা করব যে 6 মাসের মধ্যে বা এই বাজেট অধিবেশনের পরবর্তী সময়ে সবাই মিলে ন্যাশনাল কনসেন্সাসে সবগুলো এগুলো আমি আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করব। এই যে জামাতের আমির যে বলছেন যে কোনো কিছুই বদলায়নি, ধরেন আমাদের রাজনৈতিক চরিত্র, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসনের কার্যক্রম, আবার আমরা দেখলাম আমাদের রাজনীতিবিদরাও যেরকম বিএনপির শাহ আলমের কথা অনেক আলোচিত হচ্ছে, আবার আমরা দেখলাম যে ঐচ্ছিক অনুদানের তালিকায় 2 জামায়াত এমপির মেয়ের নামও আছে। ফলে আসলে কি কেউই বদলাবে না? এবং জামাত বিশেষ করে তারা যে একটি ইতিহাসের সর্বোচ্চ ভালো সময়টা সম্মত রাজনৈতিকভাবে তারা পার করছে, তারাও কই একই পথে হাঁটবে? দেখেন, এবার যে ক্ষমতার পালা বদলে দুই পক্ষই বেনিফিশিয়ারি হয়েছে, সরকারি দল বিরোধী দল দুই পক্ষ বেনিফিশিয়ারি হয়েছে। জামাত যেমন নিষিদ্ধ ছিল সিদ্ধ হয়েছে, জামাতের অনেকে ফাঁসি কাস্টে থেকে ফেরত আসছে, বিএনপির অনেকে ফাঁসি কাস্টে থেকে ফেরত আসছে, বেগম জিয়া মুক্তি পেয়েছে, তারেক রহমান সাহেব দেশে আসতে পেরেছে, তারেক রহমান সাহেব তার মায়ের জানাজা উপস্থিত হতে পেরেছে, অনেক কিছু পরিবর্তন। কিন্তু বেসিকলি এবার যেই বিপ্লবটা বা এবার যে অভ্যুত্থানটা, এই কোনো দলের উপকারের জন্য হয়নি। আমি বারবার আপনাকে বলেছি, শাসকের পরিবর্তনের জন্য, শাসনের পরিবর্তনের জন্য। আমরা চেয়েছিলাম যে ক্ষমতার ভারসাম্য হোক, আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য ক্ষমতা হয়নি, বরং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমেছে, রাষ্ট্রপতির কাছে না গিয়ে চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমরা তো সেটা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী, এবং কি আমরা চেয়েছিলাম দুদক স্বাধীন হবে, আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থা স্বাধীন হবে। বিচার ব্যবস্থা স্বাধীনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা অ্যাটেম্প নিয়েছিল, সেই অ্যাটেম্পটাকে, সেই সচিবালয়টাকে, প্রতিষ্ঠিত সচিবালয়কে আমরা বাতিল করে দিয়েছি। আমি আসি, দেখেন এখন কথা হচ্ছে যে ব্যক্তি দলীয় যে বিষয়গুলো, দলীয় প্রত্যেকটা দলেরই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আতাউর রহমান সাহেবের যে বিষয়টা আসে, উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ওনার যে পিএস আছে পিএসকে বহিষ্কারও করেছেন, অলরেডি আমরা আজকে দেখেছি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। সাংবাদিকদের হামলা হয়েছে, সাথে সাথে তদন্ত কমিশন করেছেন, কমিটি করে পরবর্তী 4 জনকে বহিষ্কার করেছেন। এগুলো তো এক্সাম্পল ক্রিয়েট হয়, এগুলো তো আমরা চাই, এগুলো তো এক ধরনের পরিবর্তন। যে কোনো অপরাধ পাবো, আমরা দেখেছি যে শিবগঞ্জে ওনার ছেলেকে উনি 76 কোটি টাকা যে বাজেট উনি নিয়ে গিয়েছেন, সেই 76 কোটি টাকা বাজেট পায় 20টা উপজেলার সমান, কিন্তু সেখানে কি আমরা কোনো জবাবদিহির আওতায় দেখেছি? বড় ধরনের জবাবদিহিতা আমরা চেয়েছিলাম, সেটা পরিবর্তন আমরা চেয়েছিলাম। দেখেন, আমি কয়েকটা বিষয় যদি আপনি একটু সময় দেন। আমার ডাক্তার সাহেব একটু আগে আমাকে সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, যদিও সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না, ডাক্তারের ক্ষেত্রে বলা হয় যে অ্যান্টিবায়োটিক সরাসরি ব্যবহার করুন। উনি আমাকে বলেছেন আমি কিছু সত্য বলেছি, কিছু মিথ্যা বলেছি, কিন্তু মিথ্যার ক্ষেত্রে উনি আমাকে বলেছেন কি, উনি বলেছেন যে অ্যাসালামে যে গাড়ি ব্যবহার হয়েছে সেই গাড়ির পরবর্তীতে শোকজ করা হয়েছে, সেটা তো মিথ্যা না, সেটা তো সত্য। আপনি যখন শোকজ করেছেন তার মধ্যে সে তো সত্য। আপনি বলেছেন যে আমি বলেছি 80-90% হচ্ছে এই কি বলে ক্ষমতায় ছিল, যে বিএনপির ক্ষমতা ছিল। উনি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বললেন, কিন্তু 57টা বিশ্ববিদ্যালয়। আপনাকে তো স্পেসিফিক, সত্য মিথ্যা কিন্তু স্পেসিফিক হইতে হবে। আপনাকে বলতে হবে 57টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 50টা বিশ্ববিদ্যালয় জামাত, 7টা বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্পেসিফিক করে বলতে হবে। আমি আপনাকে আসলে আরেকটা প্রশ্ন করে সবার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে সংসদে আলোচনা ছাড়া চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে। বিএনপি নির্বাচন ইশতেহারে স্পষ্ট উল্লেখ ছিল সংসদে আলোচনা ছাড়া কোনো চুক্তি বিএনপি সই করবে না। ফলে এই প্রসঙ্গটাকে আজকে জামাত সংসদে তুলেছে। ফলে এই চুক্তিগুলো আলোচনা হওয়া উচিত কিনা? আমরা এমন একটা বিরোধী দল চেয়েছিলাম যে বিরোধী দল গঠনমূলক
ক্ষেত্রে সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সব ক্ষেত্রে সমালোচনা নয়। যখন আপনি চায়না মালয়েশিয়া সফরে গেছেন, প্রধানমন্ত্রী থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু বিরোধী দল, সাথে সাথে আবার তাদের যে লুপলসগুলো আছে সেটা ধরিয়ে দিয়েছেন। আপনি যে চুক্তি করবেন, আপনি চুক্তিটা প্রকাশ করা হোক। আমরা দেখেছি ইন্টারভিউ সময় যখন ইউনিশ সরকার যখন চায়না সফরে গিয়েছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে চুক্তিগুলো কি হয়েছে সেগুলো প্রকাশ করা হোক। তাহলে এবার যে আমাদের প্রধানমন্ত্রী প্রথম সফরে গিয়েছে, তাহলে তো আপনি যে এর আগে বলেছেন চুক্তিগুলো প্রকাশ করা হোক, কেন চুক্তিগুলো প্রকাশ করা হয়নি? যে 17টা 18টা চুক্তি হয়েছে, এটা তো প্রকাশ করতে হবে। যদি আপনি প্রকাশ করেন তাহলে এটা স্বচ্ছ হয়। এর আগে তো আমরা সেই সব গোপন চুক্তি হতো, কিন্তু আমরা চাই না এই নতুন বাংলাদেশে সেই কোনো গোপন ধারাবাহিকতাটা কিছু। থাকুক। জি, রাকিব, আমি আসবো স্যার আপনার কাছে। এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনা কেন হচ্ছে না? এমনকি ধরেন থার্ড টার্মিনাল কোন দেশকে আপনি দিবেন, বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চুক্তি হয়েছে এই সরকারের সময়ে, চীন বা মালয়েশিয়ার সঙ্গে যেগুলো হলো, কোনোটা নিয়ে আমরা কেন সংসদে আলাপ করছি না? না, ডেফিনেটলি আলোচনা হওয়া উচিত। এটা আপনি দেখুন, এখানে চীনের ক্ষেত্রে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক, এগুলো তো অলরেডি মিডিয়াতে চলে এসেছে। কি কি হয়েছে এগুলো তো গোপন কিছু নাই। সেটা চুক্তির নাম এসেছে, কিন্তু কি শর্তে হয়েছে? শর্তগুলো ডিসক্লোজার হয় না। কিন্তু এখানে আমি যতটুকু জানি চীনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আগে রয়েছে। আর আমি যেটা এই সফরটাকে যেভাবে দেখি, এই সফরটা আসলে ধরেন একটা ওপেনিং, একটা ইন্ট্রোডাক্টরি ট্রিপ ছিল। তো সেক্ষেত্রে ধরেন এখানে অনেক কিছু বোঝাপড়ার হিসাব নিকাশ, এখানে জিও পলিটিক্যাল অনেক মারপ্যাচ রয়েছে, এখানে অনেক কৌশলগত অনেক হিসাব রয়েছে। তো এগুলা মানে একই রকম কথা চুক্তির আওয়ামী লীগের সময়ও যখন না, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই যে জনগণের স্বার্থে তো এই চুক্তিগুলো হচ্ছে, এখানে কোনো ব্যক্তি স্বার্থে না, দলের স্বার্থে না। সুতরাং আমরা মনে করি যে প্রত্যেকটা জিনিসে এখানে পার্লামেন্টে হওয়া উচিত। যেহেতু সবাই বলতেছে, যারা পার্লামেন্টারিয়ান তারাই বলতেছে যে 9 জুলাই পর্যন্ত বাজেট কেন্দ্রিক হবে। তো আমরা চাই 9 জুলাই পরবর্তী সময় যেন অন্তত এগুলো ওঠে। এটা হচ্ছে আমার চাওয়া। জি, ডক্টর খান, ডক্টর তালুকদার, আপনি কি একটু বলবেন এই চুক্তিগুলোর বিষয়টা হচ্ছে, এটা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যেটা ফলো করি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম। এখানে যারা সংসদে আসেন তারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করেন। আর চুক্তিটা তো জনগণের জন্য, রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা। সুতরাং এই চুক্তি, প্রত্যেকটা চুক্তি, এমনকি ভারতের সঙ্গে যে চুক্তিগুলো নিয়ে আপনারা কথাবার্তা বলছি, মিডিয়া বলছে, এই অভ্যুত্থানের নেতারা যারা তারা চ্যালেঞ্জ করছে, কিন্তু চুক্তিটা কিন্তু গত ইন্টারিমও আনেনি। এবং এই সরকারের উচিত ভারতের চুক্তিগুলোও সামনে আনা। এবং আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে এটা নিয়ে আমরা প্রচুর একাডেমিক বিতর্ক হচ্ছে, মিডিয়াতে প্রচুর বিতর্ক হচ্ছে, এখানে টক শোতে বিতর্ক হচ্ছে, লেখালেখি হচ্ছে, কিন্তু আমেরিকা নিজে প্রকাশ করেছে তার ওয়েবসাইটে। এখন সরকারের উচিত এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে সুস্পষ্টভাবে আলোচনা করা, যেটা একটু জনস্বার্থের সাথে সম্পর্কিত। এবং সরকারের জন্য এটা উত্তম। সরকার এমনকি প্রয়োজন হলে কোর্টেও যেতে পারেন। এটা আমেরিকার কোর্ট কিন্তু ট্রাম্পের অনেক বিষয়কে নাকচ করে দিয়েছে। সুতরাং চূড়ান্ত কোর্টেও যাওয়া সম্ভব সংক্ষিপ্ত হয় রাষ্ট্রের সাথে, জনগণের সাথে। আর চীনের সাথে, জাপানের সাথে চীনেরটা হচ্ছে জাপানের চুক্তিগুলো এটা প্রকাশ করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সরকারেরও ক্ষতি হবে না। এগুলো জাপানের সঙ্গে সম্পর্কটা আমাদের অত্যন্ত নিবিড়, ঐতিহাসিক সম্পর্ক। চীনের সাথে সম্পর্কটা অত্যন্ত কৌশলগত, এমন সরাসরি কোনো চুক্তি এখনো বড় মাপের হয়নি। একটা উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও এটা স্বীকার করেছেন, আমরাও অবজার্ভ করেছি। এখানে কিছু সমঝোতা হয়েছে, কিছু প্রস্তাব চীন দিয়েছে যে বেল্ট অ্যান্ড রোডে যাওয়ার জন্য তার যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যেটা ঘোষণা করেছেন শি জিনপিং 2021 সালে, তার আওতায় ব্রিক্স হয়েছে, ব্রিক্স প্লাস, এবং তারপরে উনি ন্যাশনাল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করেছেন। এই প্রক্রিয়াটার ভিতর ঢোকার জন্য উনি কিছু প্রস্তাব দিয়েছেন, বেল্ট অ্যান্ড রোডের যে কানেকশনটার কথা বলেছেন চীন হয়ে। সুতরাং এটা এখনো ডিসক্লোজ করার মতো অবস্থা হয় না, চুক্তি তো হয়নি এটা। জি, অনেক ধন্যবাদ ডক্টর তালুকদার, অনেক ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান, ধন্যবাদ ব্যারিস্টার রাসেল। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।